লেখিকা ইপ্সিতা মিত্রর মনে করা বারণ। আজকে 14ই বৈশাখ, এপ্রিল মাসের শেষের দিক। ভালোই গরম এখন শহরে, তবে কলকাতার এই ভ্যাপসা গরমের আড়ালেও কথার মনে বসন্ত যেন ভিড় করে আছে আজ। 3 বছরের প্রেম, তারপর আজ অবশেষে বিয়ে। ভাবেনি আস্তে আস্তে দিনটাও ঠিক চলেই আসবে জীবনে, একটা নতুন শুরুর দিন। তাই গরমের কষ্ট, রোদের দাপট কিছুই ঠিক ফিল হচ্ছে না ওর। বরং সকাল থেকে বাড়িতে যে বিয়ের সানাইয়ের একটা সিডি বেজে যাচ্ছে সারাক্ষণ, তার সুরেও এই দিনটাই হারিয়ে যাচ্ছে কেমন। মনে অল্প ভয়, নতুন জীবন শুরুর এক্সাইটমেন্ট, আর শুভর সাথে সারা জীবনটা কাটানোর আনন্দর মাঝে আগের দিন থেকে আইবুড়ো ভাত, দধি মঙ্গল, গায়ে হলুদ সব অনুষ্ঠান এক এক করে হয়ে যাচ্ছিল কথার। সেদিন বিয়ের লগ্ন ছিল সন্ধ্যায়, তাই লাল বেনারসি মালা মুকুট পরে সেজেগুজে রেডি হয়ে নিতে হয়েছিল বিকেলের মধ্যেই। এত লোকের ভিড় ওই সময় শুধু যেন কথার দিকেই তাকিয়েছিল। বিয়ের কনের সাজে ওই মিষ্টি মুখটা আরো বেশি মিষ্টি আর সুন্দর লাগছিল আসলে। তবে কথা শুধু অপেক্ষা করছিল শুভর আসার। ওর সামনে এই সাজে নিজেকে দেখানোর অদ্ভুত একটা উত্তেজনা ছিল মনে। ওর দুটো মুগ্ধ চোখের দৃষ্টির জন্যই কথার আর যত অপেক্ষা। এর মধ্যে মা, দাদা, বৌদি সবাই মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে আবার। আসলে মেয়ের বিয়ে তো, একটা আনন্দ মেশানো কষ্ট সবসময় থাকে মনে। তবে আজকের দিনে যদি বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো সব থেকে বেশি খুশি হতো সেই মানুষটা। ছোটবেলায় তো কত বউ পুতুল কিনে দিয়েছিল কথাকে বাবা, আর আজ যখন কথা ওই পুতুলের মতন সেজে উঠেছে অবশেষে, তখন সেটা দেখার জন্য বাবা আর কোথাও নেই। আনমনে মাঝে মাঝে এই কথাটাও মনে হচ্ছিল খুব কথার। আসলে আজকের দিনটাই এরকম, দুঃখ, আনন্দ, পুরনো স্মৃতি, নতুন স্বপ্ন সবকিছু মিলেমিশে এক হয়ে যাওয়ার দিন আজ। যাই হোক, এইসব নিয়ে আজকের সন্ধ্যের আগে পর্যন্ত সময়টা বেশ কাটছিল ওর। তবে তাল কাটলো 7টা বাজার পর থেকে। বিয়ের লগ্ন 7টা 40-এ, কিন্তু বরই এসে পৌঁছয়নি এখনো। কলকাতা শহরেই তো বাড়ি, এত তো দেরি হওয়ার কথা নয়। বুঝতে পারছে না কেউই ঠিকভাবে। যেই কাকা বর আনতে গিয়েছিল, তারও ফোনটা এখন নট রিচেবল বলছে। অথচ কথার দাদা অচিন্ত শুভদের বাড়ি ফোন করে জেনেছে বরের গাড়ি সন্ধে 6টার সময় বেরিয়ে গেছে। তাহলে টালিগঞ্জ থেকে বেহালা আসতে এতটা টাইম লাগার তো কথা নয়। কিছুই যেন ভেবে পাচ্ছে না ঠিক। এর মধ্যে কথাটা কথার কানেও চলে এসেছে। আসলে বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারছে, তাই আলোচনা করছে এটা নিয়ে। সেই জন্য কথার কান অব্দিও এই সব কথাগুলো যাওয়া এমন কিছু কঠিন না। এই মুহূর্তে এই সব শুনে ওর মুখটাও কিরকম অন্ধকার হয়ে গেছে হঠাৎ। কথা নিজে মোবাইলে শুভকে ট্রাই করতে শুরু করেছে তাই, কিন্তু ফোনটা বারবার সুইচ অফই বলছে। কথার যেন এই নিস্তব্ধতায় আরো বেশি ভয় লাগছে এখন। কিছু যেন ভেবে উঠতে পারছে না ঠিক। এর মধ্যে ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। এবার তো কথার মাও চিন্তায় কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। কথার তো সেই দেখে আরো সবকিছু কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে যেন। দাদা আধ ঘন্টা আগে বেরিয়েছে যদিও, ওই রাস্তাতেই গেছে, যেই রাস্তা দিয়ে গাড়িটা আসার কথা। যদি কোনো খোঁজ পাওয়া যায়। সেদিন এই অপেক্ষার ভিড়ে আস্তে আস্তে আরও কিছুটা ঘড়ির কাঁটা এগোনোর পর ফোনটা এলো। কথার দাদা কল করে ভীষণ থমথমে গলায় জানালো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটার। না কারোর কোনো ক্রিটিক্যাল অবস্থা নয়, অল্পের ওপরই গেছে বিপদটা। শুভর মাথায় 4টে সেলাই পড়েছে, এছাড়া বাকিদের অল্প হাতে পায়ে চোট লেগেছে। কথাগুলো শুনে সেদিন কথা কিরকম নিস্তব্ধ হয়ে গেছিল হঠাৎ। একটা স্বপ্নের মধ্যে ছিল যেন এতক্ষণ। মনে হলো আচমকা কেউ ধাক্কা দিয়ে স্বপ্নটা ভেঙে দিল। এই সময় ঠিক কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছিল না। তাহলে কি আজ আর বিয়েটা হবে না ওর? প্রশ্নটা এখন ওর মনের সঙ্গে বাকি সবার মনেও এসে ভিড় করছিল।
বিয়ে বাড়ির হাসি খুশি পরিবেশটা কিরকম থমথমে পরিবেশে বদলে গেছিল সেদিন যেন। এর মধ্যে কথার মা তো কান্নায় ভেঙে পড়েছে। এত অ্যারেঞ্জমেন্টস, এত লোকের ভিড়, তার মাঝে মেয়েটা এইভাবে কোণে সেজে দাঁড়িয়ে থাকবে চুপচাপ। বিয়েটা হবে না আজ ওর? তাহলে কি অন্য কোনো ডেট ঠিক করতে হবে আবার? এত লোককে যে নিমন্ত্রণ করা হয়ে গেছে, তাদের কি বলবে এরপর? আসলে কিছুই যেন ভেবে পাচ্ছে না উনি। তবে ভাবনাটাকে সেদিন মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে রাত 9টার পর অচিন্ত হসপিটাল থেকে বাড়ি ফিরছিল অন্ধকার মুখে। কিছুই প্রথমে বলছিল না ছেলেটা, কিরকম চুপ করে গেছিল, যেন একটা ঘোরের মধ্যে ছিল। অচিন্তকে দেখে মার নিজেকে আটকাতে পারেনি। তারপর প্রায় ঝাঁকিয়ে জিজ্ঞাসা করেছিল ওকে, তুই এইভাবে চুপ আছিস কেন? কি বলল ওরা? শুভ কেমন আছে এখন? আর বিয়েটা কি হবে না আজ? অচিন্ত প্রশ্নগুলো শুনে কিরকম থমকে থাকা গলায় উত্তর দিয়েছিল, বিয়েটা ভেঙে গেছে মা। শুভর সাথে কথার বিয়ে আর কোনোদিনই হবে না। শুভর মা আশীর্বাদের আংটিটা আমাকে ফেরত দিয়ে বলেছে ওরা কোনো অপয়া মেয়েকে নিজেদের বাড়ির বউ করবে না। আমি ভাবতে পারছি না এই যুগে কেউ এভাবেও ভাবতে পারে। সেদিন কথাটা শুনে কথার মা মাটিতে বসে পড়েছিল হঠাৎ। শরীরের সব শক্তি যেন 1 সেকেন্ডে শেষ হয়ে গেছিল ওনার। ভাবতে পারছিল না কথাকে কিভাবে বলবে সবকিছু, কিভাবে যাবে ওর সামনে। অচিন্ত কিরকম দিশেহারা হয়ে গিয়েছিল এই ঘটনার পর। 3 বছর ধরে বোনটা যে কি পরিমাণ শুভকে ভালোবেসেছিল সেটা অচিন্ত জানে, তাই বুঝতে পারছিল না যে কোন মুখে কথাটা বলবে এখন। কিন্তু এই সময় কেউই খেয়াল করেনি যে কথা আলতো পায়ে বসার ঘরে দরজায় এসে হাজির হয়েছিল কিছুক্ষণ আগে। নিজের কানেও অচিন্তর কথাগুলো শুনেছিল সেই রাতে, কিন্তু কেন জানে না গলার আওয়াজটাও কিরকম বার হচ্ছিল না ওর ওই মুহূর্তে। মনে হচ্ছিল কিছু বলার শক্তি আর নেই ঠিক। ও অপয়া, শুভর মা এই অ্যাক্সিডেন্টের জন্য ওকে দায়ী করেছে, আর এই ভাবনার জন্য বিয়েটা অবধি ভেঙে দিল। সত্যিটা কেমন ধাক্কা দিচ্ছিল ওকে। কিন্তু শুভ, শুভ কি করে মানল এইসব? 3 বছর ধরে এতটা ভালোবেসে একদিনে সব শেষ করে দিতে পারলো? শুভ তো জানে ওর জন্য কথা কতটা ভাবে। ওর প্রত্যেকটা জন্মদিনে কথা নিজে উপোস করে পুজো দিয়েছে। ওর চাকরি পাওয়ার দিন কথা ওকে সঙ্গে করে মন্দিরে নিয়ে গিয়েছিল। নিজের প্রত্যেকটা প্রার্থনায় কথা সবার প্রথমে এই ছেলেটার নামে উচ্চারণ করে। তাহলে শুভ কি করে বিশ্বাস করলো যে কথার জন্য ওর কোনো ক্ষতি হতে পারে? এতদিনের কমিটমেন্টকে এইভাবে ভেঙে দিতে পারলো কি করে? কথাটা ভেবেই কথা নিজের ঘরে এসে মোবাইলে শুভর নাম্বারটা ডায়াল করলো। একটা উত্তর তো ওর চাই আজ, কিন্তু এই মুহূর্তে ফোনটা আর সুইচ অফ নেই ওর। দুটো রিংয়ের পর ফোনটা ধরলো অবশেষে একজন। তবে গলার আওয়াজ শুনে কথা বুঝলো এটা শুভ না, শুভর মা। উনি বেশ কঠিন গলায় জিজ্ঞেস করলো এবার, তুমি ফোন করেছো কেন আমার ছেলেকে আবার? যা বলার তোমার দাদাকে তো বলেই দিয়েছি, এরপর আর কোনো কথা নেই আমাদের। কথা এই সব শুনে কিছুটা থমকে গেলেও আস্তে গলায় বলে উঠল, কিন্তু 3 বছরের রিলেশন আমাদের, এইভাবে কি করে ভাঙতে পারেও? এর উত্তরে শুভর মা সেই কঠিন গলায় বলল, শোনো, তুমি তোমার বাবাকে অনেকদিন আগেই খেয়েছো। তোমার জন্মদিনের দিনই তো মারা গেছিলেন উনি। তোমার জন্য কেক আনতে গিয়ে গাড়ি চাপা পড়েছিল। শুনেছিলাম ঘটনাটা শুভর মুখে। সেদিন থেকে আমার মনটা কু ডাকছিল, এত অপয়া মেয়েকে কি বাড়ির বউ করা ঠিক হচ্ছে? কিন্তু আজকে বিয়ের দিন শুভর এই অ্যাক্সিডেন্টটা হয়ে সবটা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। ঈশ্বরই যেন এই ঘটনা ঘটালো। অল্পের ওপর দিয়ে গেল ফাড়াটা। তোমার সাথে বিয়ে হলে তো পুরোই শেষ হয়ে যেত হয়তো। যাই হোক, এরপর দয়া করে এই নাম্বারে কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করবে না, কথাটা মাথায় রেখো। প্রায় এক নিঃশ্বাসে সেদিন কথাগুলো বলে ফোনটা কেটে দিয়েছিল মুখের ওপর শুভর মা। কথা কিন্তু তারপরেও বেশ অনেকটা সময় ফোনটা ধরে দাঁড়িয়েছিল এক জায়গায়, কানে বাজছিল যেন কথাগুলো ওর। এতটা অপমান কেউ করলো ওকে? বাবা কি তাহলে কথার জন্য মারা গেছে? ও কি তার মানে এতটাই অশুভ যে যার জীবনে যাবে তারই সব কিছু শেষ হয়ে যাবে? কিরকম যেন মনে এসে ধাক্কা দিচ্ছিল ভাবনাগুলো আজ। তারপর হঠাৎ খেয়াল হলো বাইরে এত লোক দাঁড়িয়ে, এত অতিথি, চেনা পরিচিত আত্মীয় স্বজন, সবাইকে কি বলবে এবার কথা? কি উত্তর দেবে ও অপয়া?
তাই বিয়ে ভেঙে গেছে, লগ্নভ্রষ্টা হয়েছে। আর সেই শুনে সবাই ওকে কি চোখে দেখবে, করুণা করবে, নাকি ওরাও ভাববে যে কথা যার জীবনেই থাকবে তারই ক্ষতি হবে? না, আর ঠিক ভাবতে পারলো না। এরপরও কিরকম যেন মনে হলো পালাতে হবে। এই এত লোকের ভিড়, এত চোখ, তাতে ভেসে থাকা হাজারো প্রশ্ন, সব কিছুর থেকে পালাতে হবে সারা জীবনের জন্য। কথাটা মনে এসে ভিড় করতেই কথা আর অপেক্ষা করলো না। ড্রয়ারের ভেতর একটা ব্লেড আছে না, তত্ত্ব সাজানোর জন্য কেনা হয়েছিল ব্লেডটা, ওটাই সাহায্য করবে ওকে পালিয়ে যেতে। এটা ভাবা মাত্রই কথা ড্রেসিং টেবিলের কাছে গেল, তারপর ড্রয়ারটা খুলে ব্লেডটা বার করলো। নিজের হাতের রিস্ট আর ব্লেডের মধ্যে এই মুহূর্তে বেশি দূরত্ব নেই, একবার চালিয়ে দিতে পারলেই মুক্তি। সেদিন আর এক সেকেন্ডও ওর মা আসতে দেরি করলে কথা সত্যি কাজটা হয়তো করেই ফেলতো নিজের সঙ্গে, নিজের হাতে শেষ করে দিত নিজের জীবন। কিন্তু মা এসে আচমকা ওকে একটা ধাক্কা দিল যেন, ব্লেডটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে জড়িয়ে ধরলো ওকে ভীষণ শক্তভাবে। কথা সেই মুহূর্তে কিরকম কাঁপতে শুরু করেছিল হঠাৎ, ভয়, দুঃখ, যন্ত্রণা, অভিমান সব মিলে একসাথে যেন ওর শরীর মনে এসে জড়ো হয়েছিল। ঠিক ভুল কোনো কিছুর আর তফাৎ করার মতন অবস্থা ছিল না যেন, শুধু মনে হচ্ছিল বেঁচে থেকেও এই মুহূর্তে ওর জীবনটা শেষ, ভীষণভাবে শেষ। সেদিনের পর 6টা মাস কেটে গেছে, কিন্তু কথা মনে মনে ওই দিনটাতে আটকে থমকে। এই 6 মাসে একটা অদ্ভুত লজ্জা এসেছে ওর ভিতরে। আজকাল মনে হয় চেনা পরিচিত বন্ধু বান্ধব যে কেউ দেখলেই হয়তো ওকে প্রশ্ন করবে বা সহানুভূতি দেখাবে, অথবা যদি কিছু নাও বলে তাহলেও কথার আড়ালে ওকে নিয়ে আলোচনা করবে। সেই দিনের ঘটনা দিয়েই লোকে ওকে চিনবে। এই সবের জন্য কথা যেন নিজেই সবার থেকে আড়াল হয়ে যাওয়ার চেষ্টা করে আজকাল। গল্প করা, আড্ডা দেওয়া, এই সব আর এমনিও জোর করলেও আসে না বিশেষ। শুধু স্কুলের চাকরিটা করার সময়টুকু বেরোয়, কাজ করে, তারপর আবার বাড়ি ফিরে আসে। নিজের ঘরে এই সময় যেন কিরকম শান্তি লাগে, যেখানে কোনো ভয় নেই, কারোর কোনো প্রশ্ন নেই, কারোর কোনো দৃষ্টি নেই। এর মধ্যে বন্ধুদের সাথেও সব যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছে কথা। মোবাইলটা বেজে উঠলেও অকারণে কথা আর সেটা ধরে না। মনে হয় যত সবার থেকে দূরে থাকা যায় তত ভালো। এই দিনগুলোই ওর বইয়ের তাকটাই শুধু খুব নিজের লাগে। এই একলা জীবনে একঘর একাকিত্বের ভিড়ে শুধু বইয়ের শব্দগুলোই কথাকে বাঁচিয়ে রাখে কেমন। নিজের জীবনের গল্পটা আজকাল ভীষণ বাজে, কষ্টের, মন খারাপের মনে হয়। তাইও বইয়ের পাতায় একটা ভালো গল্প খুঁজে বেড়ায় রোজ। কল্পনার মধ্যে নিজের জীবনটাকে আড়াল করতে চায় যেন। উপন্যাসের হ্যাপি এন্ডিংয়ের মধ্যে নিজের মনের শান্তিটা ফিরে পেতে চায় কথা। কিন্তু এত কিছু করেও যখন আর পারে না নিজের মনকে বোঝাতে, শান্ত করতে, কষ্ট অপমানগুলোকে ভুলতে, তখন আবার ওই ব্লেড কিংবা ঘুমের ওষুধ নিয়ে বসে মাঝে মাঝে অন্ধকার ঘরে ও রিস্টের খুব কাছে নিয়ে যায় ধারালো ব্লেড। ভীষণ মনের জোর আনার চেষ্টা করে তখন, যদি একবার চালিয়ে দিতে পারে তাহলে মুক্তি, এই থমকে থাকা জীবন থেকে মুক্তি, ওই স্বপ্ন ভাঙা রাতটা থেকে মুক্তি। কিন্তু এই সব ভাবনাগুলোকে মনে আনলেও হাত কাটতে পারে না কিছুতেই, বা ঘুমের ওষুধগুলো গিলে নিতে পারে না। বাবার মুখটা ভেসে ওঠে সেই সময় চোখের সামনে, ওই হাসি মাখা মায়ায় ভরা মুখটাই যেন থামিয়ে দেয় ওকে। মনে হয় মা আছে, বেঁচে এখনো। ওর মৃত্যুতে মা তো শেষ হয়ে যাবে পুরো, সহ্য করতে পারবে না কথার নিথর শরীরটাকে। তাই থামিয়ে দেয় নিজেকে, ব্লেড কিংবা ঘুমের ওষুধগুলোকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে আবার একটা নিস্তব্ধ জীবন বাঁচতে শুরু করে কথা। অনেকের ভিড়ে একলা হয়ে যাওয়া একটা অদ্ভুত খালি জীবন। এইভাবে কাটছিল কথার দিনগুলো। বাড়িটাও যেন এইসবের মধ্যে কেমন চুপ হয়ে গিয়েছিল হঠাৎ। সেই দিনের পর দাদা, বৌদি, মা সবাই কিরকম বদলে গেছিল। যদিও কথার সামনে সবাই হাসি খুশি থাকার চেষ্টা করত, আগের মতন কথা বলা, গল্প করা, এইসবের মধ্যে নিজেদের কষ্টটাকে আড়াল করার চেষ্টা করত। কিন্তু কথা বুঝতে পারছিল রোজ ওর এই থমকে থাকা জীবনের জন্য প্রত্যেকে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে খুব। তবে যাই হোক, আজ এতগুলো মাস বাদে এই বাড়িটা যেন একটু বদলেছে হঠাৎ। বৌদির জ্যাঠতুতো ভাই আসছে ব্যাঙ্গালোর থেকে, উৎসব। কালই কথাটা কানে গেছিল ওর। বৌদি ডাইনিং টেবিলে বসে বেশ খুশি খুশি হয়ে বলছিল অনেকদিন বাদে ভাইকে দেখবে। আসলে কলকাতার ব্রাঞ্চে ওদের কোম্পানির একটা প্রজেক্ট চলছে,
তাই ওই প্রজেক্ট হেড হয়ে উৎসব আসছে এখানে। 2 মাস থাকবে এই শহরে, কিন্তু মা বাবা অনেকদিন ধরেই ব্যাঙ্গালোরে প্রবাসী বাঙালি বলে কলকাতায় নিজের কোনো ফ্ল্যাট নেই ওদের। তাই দিদির শ্বশুরবাড়ি ভরসা। কথা কাল রাতে এত কিছু শুনেও কিছু বলেনি নিজে থেকে। তবে ওর ভালো লাগছে একটা ব্যাপার দেখে, যে অনেক দিন বাদে এই নতুন একজনের বাড়িতে আসার জন্যই সবার মধ্যে একটা আনন্দের রেশ। বাড়িটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার, সাজানোর চেষ্টা। সেদিন সকালে আনমনে এই ভাবনা নিয়ে স্কুলে গেছিল। তারপর একটা টিউশন পড়িয়ে রাত 8টার পরে ফিরেছিল বাড়িতে। মা দরজা খুলে দেওয়ার পর দুটো কথা বলেই নিজের ঘরে চলে এসেছিল সেই দিন। একটু ক্লান্ত লাগছিল আজ, স্কুলে অনেকগুলো ক্লাস নিতে হয়েছে আসলে ওকে, তারপর টিউশন পড়ানো। এই সময় আগে হলে ফোনটা চেক করতো। শুভই ক্লান্ত দিনে নিজের গলার আওয়াজটা একবার শোনালেই কথা যেন আবার ক্লান্তি ভুলে যেত সব। কথাটা ভেবেই আনমনে আজও ফোনটার দিকে তাকালো। নিষ্প্রাণ মোবাইলটাও যেন ওর দিকে চুপচাপ তাকিয়ে। কথার হঠাৎ এই নিস্তব্ধ যন্ত্রটাকে দেখে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আরেকবার। 3 বছরের অভ্যেস ভোলা আসলে খুব শক্ত। ওই গলার আওয়াজটা ভোলা ভীষণ শক্ত। কথার এইসব ভাবনার ভিড়ে কিরকম বদ্ধ লাগতে শুরু করলো যেন এই মুহূর্তে। ও আর ঘরে না থেকে সামনের ছোট্ট লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালো। পূর্ণিমা আজ, গোল থালার মতন চাঁদটা কথার সামনে জ্বলজ্বল করছে এই সময় আকাশে। চারিদিকে রূপলি রঙের জ্যোৎস্না ছড়িয়ে দিয়ে মিষ্টি হাসছে যেন চাঁদটা এই রাতে। কথা নিষ্পলক দৃষ্টিতে হঠাৎ ওই চাঁদের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, কিন্তু সেই সময় একটা নতুন গলার আওয়াজে সম্বিত ফিরল। ড্রয়িং রুমের ব্যালকনিটা ওর এই ছোট্ট ব্যালকনিটার পাশেই, সেখানেই দাঁড়িয়ে আছে উৎসব। সেদিন ওকে দেখে ছেলেটা নিজে থেকেই বলে উঠল, হাই তুমি কথা না? দিদি জামাইবাবুর মুখে তোমার কথা অনেক শুনেছি। কথাটা শুনে আনমনে ঘুরে তাকিয়েছিল এই নতুন অতিথির দিকে সেই মুহূর্তে। ফর্সা, টিকালো নাক, নীল রঙের চোখ, আর সেটা ঢেকে থাকা রিমলেস একটা চশমা, সঙ্গে আলতো হাসি মিশিয়ে উৎসব এখন ওর দিকেই তাকিয়ে। কথা এই সময় ঠিক কি বলবে বুঝতে পারছিল না। বৌদির ভাই যে এসেছে আজ বাড়িতে, এই কথাটাই তো ভুলে গেছিল সারাদিনে। এই সবই ভাবছিল, তখনই উৎসব আবার বলে উঠল, হ্যালো আমি উৎসব। আই হোপ তুমি নিশ্চয়ই শুনেছো আমার কথা। 2 মাস থাকবো এখন তোমাদের বাড়ি। কথা এইসব শুনে চাইলেও আর চুপ থাকতে পারল না। একটু ভদ্রতা এবার করতেই হবে, তাই উত্তরে 2 সেকেন্ড সময় নিয়ে বলল, হ্যাঁ শুনেছি, ভালো। উৎসব এটা শুনে একগাল হেসে ওর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ কথা। কথা এই মুহূর্তে একটু ইতস্তত হয়ে নিজের হাতটা এগিয়ে দিল উৎসবের দিকে, তারপর জোর করেই সামান্য হেসে বলল, সেম হেয়ার। তারপর হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের সেই পুরনো চেনা লাইনটা বলে উঠল এবার এই নতুন অতিথিকে, আসছি, আসলে কাজ আছে কিছু, পরে কথা হবে। সেই দিন কথাটা শেষ করেই কথা ঘরে চলে এসেছিল নিজের। এই ছেলেটা ড্রয়িং রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে জানলে ও কখনোই বেরোতো না এখন। যাই হোক, এরপর একটু দেখে শুনে ব্যালকনিতে যাবে নিজে। আসলে নতুন পুরনো কারোর সাথে যে আজকাল কথা বাড়াতে ইচ্ছে করে না ওর। আর কি বা বলার আছে, ওই কেমন আছো ভালো আছির পরই তো নিশ্চয়ই বিয়ের টপিকটা উঠবে কথার। তখন হাজারটা প্রশ্ন, হাজারটা উত্তর, নানা রকম এক্সপ্লেনেশন, সান্ত্বনা। তার থেকেই এই কাজ আছে লাইনটাই ভালো, কথা শেষ করার জন্য পারফেক্ট একটা অজুহাত। সেদিন এই সব ভাবনার ভিড়েই ও আবার একটা গল্পের বইয়ের পাতা খুলে বসেছিল আজ। স্মরণজিতের আলোর গন্ধ উপন্যাস। তবে উপন্যাসের দুটো পাতা চোখ বোলাতেই একটা জায়গায় গিয়ে থমকে গেল হঠাৎ চোখটা কথার। উপন্যাসের হিরো কি গানের নীল দুটো চোখ, লাইনটা পড়েই আনমনে কেন জানে না উৎসবের চোখটা ভেসে উঠল কেমন ওর সামনে। আজকে যখন ব্যালকনিতে দেখা হলো তখন কথা আনমনে খেয়াল করেছিল ওর চোখের রংটা একদম নীল দুটো চোখ। কি গানের সাথে মিল আছে কি তার মানে ছেলেটার, কিরকম যেন মনে মনে বলে উঠল কথা।
এর পরের দিন সকালে কথা ব্রেকফাস্ট টেবিলে এসেছিল রেডি হয়ে। স্কুলে আজকে একটা মিটিং আছে, তাই 10টার আগে পৌঁছতে হবে, সেই জন্য তাড়াতাড়ি বেরোবে ভেবেছিল আজ। তবে ডাইনিং টেবিলে এসে সবার মাঝে ওই নীল দুটো চোখকে দেখে থমকে গেল হঠাৎ। উৎসব যদিও ওকে দেখে চওড়া একটা হাসি হেসেছিল, কিন্তু বদলে কথা ওকে একটা আলতো ভদ্রতার হাসি ফিরিয়ে দিয়েছিল। আসলে এখনো পুরনো লোকেদের সাথে কথা আসে না, সেখানে আবার নতুন লোক, তাই যতটা সম্ভব দূরত্ব রেখে চলাই ভালো। এই ভেবে সবার অনেক কথার ভিড়ে, গল্পের ভিড়ে কথা চুপচাপ নিজের খাবারটা শেষ করে ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছিল বাইরে। 5 মিনিট হেঁটে গলি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড। তবে আজ বাস না পেলেও অটোতে অটোতে চলে যাবে, দেরি হলে চাপ আছে, এই সব ভাবনার ভিড়ে জোরে পা চালিয়ে এগিয়ে যাচ্ছিল কথা। কিন্তু হঠাৎ থেমে গেল একজনের গলার আওয়াজ শুনে। উৎসবও তড়িঘড়ি পা চালিয়ে ওর দিকে এগিয়ে এসে বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, একই বাড়িতে যখন থাকি তখন এইটুকু রাস্তা একসঙ্গে হেঁটে যাওয়াই যায়, তাই না? কথা এই প্রস্তাবে ঠিক কী উত্তর দেবে ভেবে পেল না। ও যে সবার মাঝে একা চলতে চায় এটা তো বলতে পারে না, তাই একটু ভেবে বলল, আপনি অফিস বাসে যাবেন নাকি? কথাটা শুনে উৎসব একটু অবাক হয়ে বলে উঠল, আপনি? এখানে তো কোনো সিনিয়র সিটিজেন নেই, তাহলে আপনি কাকে বলছো? কথারও কি উত্তর দেবে বুঝতে পারল না। কালই যাকে প্রথম দেখেছে তাকে তুই তোকারি নিশ্চয়ই করবে না, আর আপনি বলে দূরত্বটা বজায় থাকে, এই সবই আনমনে মনে হচ্ছিল। তখনই উৎসব নিজে থেকে বলে উঠল, তুমি করে বলবে, বুঝেছো? আপনি আগের দরকার নেই। যাই হোক, কি যেন বলছিলে, আমি অফিস বাসে যাব কি না? আসলে অফিসের গাড়িটা পেয়ে গেলে আর বাসে যাব না, 2-3 দিনের মধ্যেই হয়তো পেয়ে যাব, ততদিন পাবলিক ট্রান্সপোর্টই ভরসা। কথা এইসব শুনে এবার এক কথায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে চলো। সেই দিন এরপর আর কিছু বলার সুযোগ না দিয়ে কথা জোরে হাঁটতে শুরু করেছিল। বাস স্ট্যান্ডে পৌঁছে বাস অটো যা হোক কিছু একটা ধরতে পারলে শান্তি। এই জোর করে কথা আর তাহলে বলতে হবে না, এইসব এলোমেলো চিন্তা নিয়ে ও উৎসবের সঙ্গে এসে দাঁড়িয়েছিল স্টপেজের মুখে। এর মধ্যে উৎসব একতরফা অনেক কিছু বকে গেছে, তবে সেই সব কথার কান অবধি এসে পৌঁছয়নি। ও এই মুহূর্তে অধীরভাবে অপেক্ষা করছে, আসলে বাস আসার অপেক্ষা, একলা হওয়ার অপেক্ষা। কিন্তু সেই সময় উৎসব জিজ্ঞাসা করে উঠল কথাকে ডিরেক্টলি, আচ্ছা তুমি এত কম কথা বলো কেন? তোমার নামের সাথে ক্যারেক্টারের কিন্তু কোনো মিল নেই, এই দুটো শব্দ দিয়ে সারাদিন কাজ চালাও কি করে? কথা এই সব প্রশ্ন শুনে অজান্তে কিরকম হেসে উঠল হঠাৎ। সত্যি, দুটো শব্দ দিয়ে 24 ঘন্টা দিব্যি চালিয়ে নেয় তো আজকাল। ছেলেটা একদিন দেখেই বুঝে গেল। এই ভাবনার মধ্যেই সেদিন যাদবপুরের বাস চলে এসেছিল সামনে। কথা সেটা খেয়াল করতেই আর দাঁড়ালো না, প্রশ্নগুলো উত্তরে বলে উঠল, আমার বাস চলে এসেছে, এলাম। আর কিছু প্রশ্নের আসলেই কোনো উত্তর হয় না, তবে দুটো শব্দে কাজটা ভালোই চলে যায়। লাইনটা শেষ করেই কথা সেদিন উঠে গিয়েছিল ভিড় বাসে, একলা সময়ের খোঁজে। সত্যি কি বদলে গেছে ওই কমাসে? আগে তো ননস্টপ এত বকবক করতো যে লোকজন হাঁপিয়ে উঠতো কথা শুনে। নতুন কারোর সাথে তো 2 মিনিটে আলাপ জমিয়ে ফেলতো কথা, আর আজ সব শব্দই যেন জীবন থেকে চলে গেছে বলে মনে হয় কেমন। প্রয়োজন ছাড়া কথা খরচ করতে ইচ্ছে করে না এখন, ঠিক হিসাবি হয়ে দিনগুলো কাটাচ্ছে বলে মনে হয়। তবে এটাই ঠিক, এই বাঁচাটাই সত্যি ওর। সেদিন আনমনে এইসব ভাবনাগুলো ভাবতে ভাবতেই স্কুল পৌঁছে গেছিল, তারপর রোজের কাজের মধ্যে ভাবনাগুলো হারিয়ে ফেলেছিল আবার। তবে এর পরের দিন রাত্রিবেলা একটা ছোট্ট ব্যাপার হলো। কথা নিজের ঘরে বসে গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছিল। ঘড়িতে তখন 11টা 10। এই সময় হঠাৎ দরজায় টোকা। এখন আবার কে এলো? মা নাকি? কথাটা ভেবে কথা বইটা বন্ধ করে দরজা খুলতেই অবাক, সামনে সেই নীল চোখ। উৎসব এই সময়ে এখানে কি দরকারে ঠিক বুঝতে পারছিল না কথা। তখন উৎসবে নিজে থেকে বলে উঠল, তুমি শুনেছি অনেক বই পড়ো, আমার রাতে একদম ঘুম আসে না, তাই একটা বই ধার দেওয়া যাবে? কথা এর উত্তরে একটু ভেবে বলল, কিন্তু আমার তো সবই বাংলা বই, তুমি পড়তে পারবে? এর উত্তরে উৎসব একদমই না ভেবে বলল, বাংলা আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তাম তো, হ্যাঁ টাইম লাগে পড়তে, কিন্তু অসুবিধা নেই। কথা এটা শুনে একটু যেন মনে মনে হতাশই হয়ে গেল। বই দেওয়া নেওয়া মানেই তো আলাপ বাড়ানো, কথা যেটা একদম চায় না। তখনই উৎসব আবার বলে উঠল, তুমি একটু ভদ্রতা করে আমায় ভেতরে আসতে বলবে না? তাহলে বইগুলো একটু দেখতাম, আর আমি বই ফেরত দিয়ে দেব নিয়ম করে, ডোন্ট ওয়ারি। কথা এত কিছু শুনে এই মুহূর্তে চুপ করে থাকতে পারল না। এরপর ঘরে আসতে না বললে, বই না দিলে চরম অভদ্রতা হবে, তাই সঙ্গে সঙ্গে বলে উঠল,
এ বাবা না না, আমি বই ফেরত নিয়ে চিন্তা করছি না, এসো ভেতরে এসো। কথাটা শেষ করেই কথা এবার দরজা থেকে সরে দাঁড়ালো। তারপর প্রায় 10 মিনিট অনেক দেখে শুনে কথার বইয়ের তাক থেকে উৎসব একটা বই পছন্দ করে তুলে নিল, স্মরণজিতের পাতা ঝরার মরশুমে। তারপর আলতো হেসে বলল, থ্যাংক ইউ, খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। কথা এর উত্তরে কিছু না বলে অল্প হাসলো, তবে মনে মনে একটা কথাই ভেবে ফেললো, যদিও খুব তাড়াতাড়ি না ফেরত দিলেও হবে, যত দেরি হবে তত দূরত্বে থাকা যাবে। কিন্তু এই ভাবনাটা মিলল না ঠিক ওর। এই ছেলে তো 2 সপ্তাহ হয়ে গেল অফিসের গাড়ি পায়নি, তাই বাস স্ট্যান্ডে কথার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর বই সেও 3-4 দিনে এক একটা করে শেষ করে ফেলে, তাই মাঝে মাঝেই হানা দেয় রাত্রিবেলা ওর ঘরে। এলোমেলো কথার মাঝে তারপর অন্য কোনো বই সিলেক্ট করে নেয়। তবে কথা একটা ব্যাপার খেয়াল করেছে, যে উৎসব কখনোই ওর বিয়ে ভাঙা নিয়ে ওকে কোনো প্রশ্ন করে না, কখনো ওই ঘটনা নিয়ে কিছু জানতেও চায় না। ছেলেটা নিজের মতন কথা বলে, কোনো উত্তরের আশা না করি, তাই কথাও ওকে বিশেষ থামায় না আজকাল। ওই পুরনো অজুহাতটা দেয় না আর, যে কাজ আছে, বরং বাধ্য শ্রোতার মতন দাঁড়িয়ে থাকে সামনে। হ্যাঁ হু ঠিকই তো, তাই তো বলে যতটুকু হিসেব করে উত্তর দেওয়া যায় দেয় হাসি মুখেই। তবে উৎসব মনের সুখে বকবক করেই যায়, যদিও কখনো ওর অফিসে কি হলো, তো কখনো গল্পের বইটা পড়ে কেমন লাগলো, কিছু না কিছু ঘটনার ঘটা নিয়ে ওর সামনে এসে দাঁড়ায় রোজ। যাই হোক, এইভাবে দিনগুলো এগোচ্ছিল। তবে সেদিন বুধবার একটা ঘটনা ঘটলো। কথা স্কুল শেষ করে সল্টলেকের কাছে একটা ছোট বস্তিতে গিয়েছিল পড়াতে, কিন্তু ফিরতে সেদিন অনেক দেরি হয়ে গেছিল ওর। এমনিতেই ওইদিকে রাস্তা ফাঁকা থাকে, তার উপরে বাসগুলো সব এত ভিড় যে কথা একা একা দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। কিন্তু এই সময় ওই জায়গায় কিছু ছেলে এসে জড়ো হলো ওর সামনে। সব ওই দূরের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটটায় রাতে জুয়া খেলে, মিশমিশে গুন্ডাদের মতন চেহারা সবকটার। অনেকক্ষণ ধরে কথাকেই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে ওরা আর যেন নিজেদের আটকাতে পারেনি, চলে এসেছে মজা লুটতে। কথা প্রথম কয়েক মিনিট যদিও ব্যাপারটা বুঝেও ইগনোর করছিল, ছেলেগুলোর কথাগুলো শুনেও শুনছিল না, কিন্তু কয়েক মিনিট বাদে ওরা যা যা বলতে শুরু করলো, তাতে কথার হাত পা ঠান্ডা হয়ে এলো যেন। কি গো, ঘন্টায় কত রেট? দেখে তো বেশ ফ্রেশ মাল বলে মনে হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে ভাগ করে খাবো, সবাইকে সমান দিতে পারবে তো মামনি? চুপ কেন, একটু তাকাও না আমাদের দিকে। মাইরি বলছি, আজকে রাত্রে জমিয়ে খাবো। লাইনগুলো যেন একের পর এক এসে বিচ্ছিল ওকে। ওই মুহূর্তে ও আর দাঁড়িয়ে থাকতে পারলো না, এক জায়গায় উল্টো দিকে পা চালাতে শুরু করলো জোরে। যদি একটা বাস এর মধ্যে চলে আসে, কথা সঙ্গে সঙ্গে উঠে পড়বে। এই সবই ভাবছিল, তখনই খেয়াল করলো পেছনের ছেলেগুলো এখন ওকে ফলো করছে। এদিকে রাতটা যেন আজ ভীষণ বেশি অন্ধকার, অমাবস্যার চাঁদ আকাশে টিমটিম করে জ্বলছে শুধু। কথা বুঝতে পারছিল না এই এত অন্ধকার রাস্তায় ও কত জোর হাঁটবে আর কোথায় বা পৌঁছবে। ছেলেগুলো তো ওকে 2 সেকেন্ডে ধরে ফেলবে, তাই কিছু না ভেবেই কথা এবার দৌড়তে শুরু করলো হঠাৎ। তবে কানে স্পষ্ট ভেসে এলো ছেলেগুলোর গলার আওয়াজ, বেশি দূর যেতে পারবে না তুমি মামনি, তোমায় আজ রাতের মেনুতে তন্দুরি কাবাবের সাথে খেয়েই ছাড়বো আমরা, চিন্তা নেই। কথা এইসব শুনে বুঝতে পারলো ছেলেগুলো এখন আর হাঁটছে না, ওর পেছনে দৌড়তেই শুরু করেছে। এই সময় যেন কেমন দিশেহারা লাগছে ওর, চোখ ফেটে জল চলে আসছে হঠাৎ। তাহলে কি এই অন্ধকারই কেড়ে নেবে সব ওর? ছেলেগুলো ওকে আঁচড়ে কামড়ে রুটির টুকরোর মতন ভাগ করে খাবে আজ রাতে? এটাই কি ওর নিয়তি? না, এর বেশি যেন আর ভাবতে পারছে না। যতটা সম্ভব জোরে দৌড়নোর চেষ্টা করছে এই মুহূর্তে। তবে সেই সময় হঠাৎ একটা 4 চাকা গাড়ি উল্টো দিক থেকে আলো ফেলে এগিয়ে এলো ওর দিকে। কথার সামনে এসে আচমকা থেমে গেল গাড়িটা। সেই দিন কথাও এটা দেখে পাটাকে থমকে দিল নিজের। তাহলে কি কোনো অজানা লোক ওকে রাস্তায় এইভাবে ছুটতে দেখে হেল্প করার জন্য গাড়িটা থামালো নিজের? এটাই সেই মুহূর্তে মনে হলো কথার। তখনই গাড়ির দরজা খুলে অন্ধকারের ভিড়ে সে নীল চোখ ওর সামনে এসে দাঁড়ালো। উৎসব এখানে? হাঁপাতে হাঁপাতে অবাক চোখে ওর দিকে তাকিয়ে কথা স্থির হয়ে গেল যেন। তবে উৎসব সেই মুহূর্তে কথার দুটো হাত শক্ত করে ধরে পেছনের ছেলেগুলোর ওপর চেঁচিয়ে উঠল, এই কারা তোমরা? কি করছোটা কি এখানে? পুলিশকে কল করব? এই কথাগুলো শুনে ওই ছেলেগুলো আর ঠিক এগোনোর সাহস পেল না যেন, তাড়াতাড়ি উল্টো দিকে দৌড়তে শুরু করলো। এই সময় গাড়ির ড্রাইভারটাও বেরিয়ে এসেছে
বাইরে উৎসব চোখের ইশারায় ড্রাইভারকে গাড়ি থেকে জল বার করে দিতে বলল কথাকে। তারপর বেশ উত্তেজিত হয়েই বলে উঠল, তুমি এত রাতে এইরকম ফাঁকা রাস্তায়? তোমার স্কুল তো সেই কখন শেষ হয়ে যায়, তাহলে এরকম জায়গায় এসেছিলে কেন? উৎসবের প্রশ্নগুলো শুনে কথা 2 সেকেন্ড সময় নিয়ে একটু কাঁপা থমথমে গলায় উত্তর দিল, আসলে আমাদের কাজের মাসি মিনতিদির বাড়ি কিছুটা দূরের বস্তিতে। ওর ছেলের মাধ্যমিক, আমি ওকে একটু আর্টস গ্রুপটা দেখিয়ে দিই, সেই জন্য এসেছিলাম। আসলে মাস্টার রেখে পড়ানোর মতন টাকা নেই বলে আমি সপ্তাহে 2 দিন এসে দেখিয়ে দিই, কিন্তু এত দেরি হয় না আমার কোনোদিনও। আজ তবে পড়াতে পড়াতে খেয়াল ছিল না সময়ের, তাই। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে গেল কথা। আর খেয়াল করলো উৎসব ওর ওই নীল দুটো চোখ নিয়ে কিরকম নিষ্পলক দৃষ্টিতে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে। তারপর আর কিছু না বলে উৎসব গাড়ি দরজাটা খুলে ওকে উঠতে বলল ভেতরে। কথা সেদিন গাড়িতে আসতে আসতে জিজ্ঞাসা করে উঠেছিল এরপর নিজে থেকে, তুমি এই রাস্তায়, তোমার অফিস এই দিকে, আর গাড়িটা? উৎসবের উত্তরে আস্তে গলায় বলল, হ্যাঁ, এই সেক্টর 5-এ আমার অফিস, আর গাড়িটাও অফিসেরই। ফাইনালি আজ পেয়ে গেলাম। কথাটা শুনে একটু যেন এক মুহূর্ত চুপ হয়ে গেল আজ। এর মানে বাস স্ট্যান্ডে আর কারোর বকবক শুনে হ্যাঁ হু করতে হবে না ওকে। কথাটা মনে হলো হঠাৎ। এর মধ্যে খেয়াল করলো অন্ধকার রাস্তা পেরিয়ে আলো ঝলমলে কলকাতায় এসে ধরা দিয়েছে চারিপাশে। গাড়ির কাজ দিয়ে কথা সে তিলোত্তমার দিকে তাকিয়ে রইল স্থির চোখে। তখনই উৎসব হঠাৎ জিজ্ঞেস করে উঠল, আচ্ছা, কোন কোন বার তুমি এই টিউশনটা পড়াতে আসো? কথার উত্তরে কয়েক সেকেন্ড নিয়ে বলল, বুধবার আর শুক্রবার। কেন? উৎসব এই প্রশ্নটা শুনে একটু ভেবে বেশ দৃঢ় গলায় বলল, আমার অফিস ওই দিকেই যখন, তখন আর এরপর একা ফিরতে হবে না। পড়ানো শেষ হলে আমাকে কল করবে, একসঙ্গে ফিরবো। কথা এর উত্তরে একটা কিন্তু বলতে যাচ্ছিল, তবে সেই মুহূর্তে উৎসব ওকে থামিয়ে বলে উঠল, এতে কোনো কিন্তু শুনবো না। আর ধরে নাও ওই মাধ্যমিকের স্টুডেন্টদেরই হেল্প করছি আমি। টিচার সেফ থাকলে তো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, তাই না? কথা এটা শুনে আলতো হেসে ফেললো হঠাৎ। কিছুতেই আর না বলতে পারলো না এরপর উৎসবকে। তবে আজ প্রথম কয়েকদিন বাদে কারোর জন্য ভেতর থেকে ফিল করলো, মনে হলো এই মানুষটার কাছ থেকে নিজেকে আড়াল না করলেও চলবে। একটু হিসাবের বাইরে বেরিয়ে মেশাই যায় এর সঙ্গে। হ্যাঁ হুর বদলে কিছু লাইন বললে ক্ষতি নেই কোনো, বরং ভালোই। এরপর আরও কটা দিন কেটে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। এর মাঝে কথার উৎসবের মধ্যে টুকটাক কথা, গল্পের পরিমাণটা অল্প অল্প বেড়েছে যেন। মানে আগে উৎসব বলতো, কথা শুধু শুনতো, কিন্তু আজকাল কথাও নিজের টুকরো টুকরো গল্প নিয়ে উৎসবের কাছে আসে মাঝে মাঝে। যেমন ক্লাসে কোন একটা বাচ্চা মেয়ে ওকে গোলাপ দিল, বা স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি এলো হঠাৎ, ছাতা ছিল না বলে ভিজেই ফিরতে হলো, অথবা মিনতিদির ছেলে টেস্টে ঠিক কতটা ভালো রেজাল্ট করেছে, এইসব এলোমেলো কথা বলে ফেলে ও আজকাল নিজে থেকে। যাই হোক, এই সবের মধ্যেই আজ উৎসবের জন্মদিনটা এসে হাজির হলো 7 জুলাই। বাইরে হালকা বৃষ্টি, ভেজা ওয়েদার শহর জুড়ে। তবে এর মধ্যেই সব প্ল্যান হয়ে গিয়েছিল আগের দিন ড্রয়িং রুমে বসে। উৎসব নিজের সব অফিসের বন্ধু বান্ধব, বাড়ির লোক মানে দিদি, জামাইবাবু, কথা, কথার মা, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাবে খাওয়াতে। ট্রিটটা আজ ভালো মতনই আদায় করবে দিদি, বলেই দিয়েছে। এই সব ভাবনার ভিড়েই পরের দিনের সকাল এসে হাজির হলো। ব্রেকফাস্ট টেবিলে বসে কথা আজকে সন্ধ্যের প্ল্যানটা জানতে পারলো হঠাৎ। আসলে কাল যখন এই সব আলোচনা হচ্ছিল ড্রয়িং রুমে, কথা সেই সময় নিজের ঘরে ছিল, তাই এই ব্যাপারে কিছুই শোনেনি। কিন্তু আজ কথাটা জেনে ও যেন কেমন থমকে গেল সেই মুহূর্তে। 6-7 মাস হয়ে গেছে কথার কোনো ভিড় জায়গা, রেস্টুরেন্ট, নেমন্তন্ন কিছুতেই যায় না। আসলে ভালো লাগে না ঠিক। অনেক অপরিচিত মুখের সামনে নিজেকে কেমন বেমানান লাগে। মনে হয় কেউ যদি ওর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কোয়েশ্চেন করে বসে, বা কারোর মুখে বিয়ে ভাঙার ঘটনাটা শুনে ওকে কিছু জিজ্ঞেস করে, তাহলে কি উত্তর দেবে? ও কি বলবে? যে ও অপয়া, তাই লগ্নভ্রষ্টা হয়েছে? না, এই সবের মধ্যে আর যেতে চায় না কথা। তাই নিজে থেকেই সেই মুহূর্তে বলে উঠল ও উৎসবকে, সরি, আমি আজ যেতে পারবো না তোমাদের সাথে কোথাও, প্লিজ কিছু মনে করো না। উৎসব হঠাৎ কথার মুখে এরকম একটা না শুনে একটু যেন অবাক হয়ে গেল। তারপর 2 সেকেন্ড সময় নিয়েই বলে উঠল, কেন, কোনো কাজ আছে তোমার? আমরা দরকার হলে 1-2 ঘন্টা পরে যাব, প্রবলেম নেই কোনো। কথাটার উত্তরে আজ আর কথা কোনো সাজানো কিছু বলল না, বরং হঠাৎ করে সত্যিটাই বলে ফেলল উৎসবকে।
আমার কোনো কাজ নেই আজ, আমার আসলে ভালো লাগে না এখন অনেকের ভিড়, খুব অস্বস্তি হয়, প্লিজ আমাকে জোর করো না, তোমরা ঘুরে এসো। উৎসব এইসব কথা শুনে একটু যেন চুপ হয়ে গেল হঠাৎ। তবে কথার সেই মুহূর্তে অপেক্ষা করলো না উৎসবের কোনো উত্তরের। কেন, কিসের জন্য, এত কারণ ওর বলে বোঝাতে ভালো লাগে না আজকাল, তাই ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো বাইরে। এই ফাঁকা রাস্তাটায় যেন ওর একটু শান্তি লাগছে। এই একাকিত্বের ভিড়ে ওকে প্রশ্ন করার মতন কেউ নেই তো, সেই জন্য। তবে আজ সন্ধেবেলায় স্কুল থেকে ফিরে কথা ভীষণ অবাক হয়ে গেল। ভেবেছিল এই সময় বাড়িটা ফাঁকাই থাকবে হয়তো, সবাই রেস্টুরেন্টে চলে যাবে উৎসবের সঙ্গে, ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঢুকতে হবে বাড়িতে। কিন্তু তার বদলে কথা এসে দেখলো দরজা ভেতর থেকে দেওয়া। তার মানে কি এখনো ওরা কেউ বেরোয়নি? কথাটা ভেবেই ও আনমনে কলিং বেল বাজিয়েছিল, কিন্তু দরজা খুলতেই মায়ের হাসি মুখ সামনে, তারপর ঘরে আসতেই স্থির হয়ে গেল কেমন। ড্রয়িং রুমটা হালকা রিবন দিয়ে সাজানো, সেন্টার টেবিলে একটা চকোলেট কেক রাখা, দাদা বৌদি দেওয়ালে আরো কিছু রঙিন রিবন লাগাতে ব্যস্ত। কথা এইসবের কোনো মানেই যেন খুঁজে পেল না ঠিক। তখনই পাশ থেকে উৎসব হাসি মুখে এসে বলে উঠল, এবার নিশ্চয়ই আর অসুবিধা নেই কোনো আমার জন্মদিনে থাকতে। কথা এটা শুনেও ঠিক বুঝতে পারলো না উৎসব ঠিক কি বলতে চাইছে। ওদের তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তাহলে বাড়িতে এইসব করছে কেন? প্রশ্নটা মনে আসতেই উৎসব আবার বলে উঠল, আমরা আজ কোথাও খেতে যাচ্ছি না, বাড়িতেই খাবার অর্ডার করেছি। অফিসের বন্ধুদের বলেছি অন্যদিন আলাদা করে ট্রিট দিয়ে দেব, সো বাইরের কেউই আসবে না আজ, শুধু এই আমার বাড়ির লোকেরা মিলেই সেলিব্রেট করব একসঙ্গে। কথা এইসব শুনে কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছিল না। ওর জন্য কেউ একজন নিজের জন্মদিনের প্ল্যান ক্যান্সেল করে দিল এইভাবে। সব অফিসের বন্ধুদের নিশ্চয়ই ইনভাইটও করে ফেলেছিল উৎসব, তার মানে সবাইকে না বলতে হয়েছে। ভেবেই খারাপ লাগছিল নিজের। উৎসব মনে হয় ওর অন্ধকার মুখটা দেখে বুঝতে পেরেছিল সেদিন ওর মনের কথাটা, তাই আলতো হেসে বলেছিল, তোমাকে ছাড়া জন্মদিনটা ঠিক ভাবতে পারছিলাম না, তাই বাকি সবাই থাকলেও দিনটা ইনকমপ্লিটই হতো। আমি যা করেছি ভেবেই করেছি, এই নিয়ে তোমার নিজের খারাপ লাগার কিছু হয়নি। যাও গিয়ে চেঞ্জ করে রেডি হয়ে নাও, আজ সবাই মিলে বাড়িতে অনেক মজা করব। সেই মুহূর্তে কথাগুলো শুনে কথাও হঠাৎ আলতো হেসে ফেললো উৎসবের সামনে। কেউ যখন এত মন থেকে ওকে নিজের একটা দিনে চায়, তখন আর না বলার কোনো মানে হয় না। তাই কথা খুব মন থেকেই সেদিন রেডি হয়ে এসেছিল আবার ড্রয়িং রুমে, সবার সঙ্গে একটা সুন্দর সন্ধে কাটাতে, অনেকদিন বাদে একটা সেলিব্রেশনে পার্টিসিপেট করতে নিজে থেকে। এরপর রাত্রিবেলায় হঠাৎ কথার ঘরে দরজায় ঠক ঠক। রাত প্রায় 11:30 বাজে। নিশ্চয়ই উৎসব কথাটা ভেবেই কথা আলতো হেসে দরজা খুলেছিল সেই দিন। ভাবনাটা আজ মিলে গেল। উল্টো দিকে সেই দুটো নীল চোখ দাঁড়িয়ে, হাতে ওর দেওয়া আগের সপ্তাহের পুরনো বইটা, পাখিদের শহরে যেমন। ব্যাপারটা আনমনে খেয়াল করতেই উৎসব বলে উঠল, ভেতরে আসতে পারি? কথার এটা শুনে খেয়ালটা ভাঙলো। ও দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, এত জিজ্ঞেস করার কিছু নেই, এসো। উৎসব এবার ভেতরে ঢুকে ওকে বইটা ফেরত দিয়ে বলল, খুব ভালো লাগলো পড়ে, থ্যাংক ইউ। কথা এটার উত্তরে একটু সময় নিয়ে বলে উঠল, থ্যাংক ইউ, আজকে অনেকদিন বাদে কোনো সেলিব্রেশনের পার্ট হলাম। তুমি জন্মদিনটা বাড়িতে অ্যারেঞ্জ না করলে এই সব কিছুই হতো না। থ্যাংক ইউ আজকের দিনটার জন্য। উৎসব এইরকম একটা কথা শুনে হঠাৎ একটা অন্য কথা বলে উঠল এখন, একটু হিসেবের বাইরে, বেশ গম্ভীর মুখটা করে বলল, তুমি কিন্তু আমায় কোনো গিফট দিলে না, এটা কেন? কথা এরকম একটা কথা শোনার জন্য রেডি ঠিক ছিল না। আসলে সত্যি গিফটের কথা তোর মাথাতেই ছিল না, তাই একটু ভেবে বলল, না আসলে স্কুল থেকে বেরোতে দেরি হয়ে গেল, আর আমি তো জানি না তোমার কি পছন্দ, তাই কিছু কিনিনি। যাই হোক, কি চাই তোমার বলো, যা ইচ্ছে। কথার এই প্রশ্নের উত্তরে উৎসব এবার একটু দৃঢ় গলায় ওর দিকে তাকিয়ে বলল, একটা দিন, তোমার একটা দিন দেবে? কথা উৎসবের কথা ঠিক মানে খুঁজে পেল না আজ। দিন চাই ওর? তখন উৎসব আবার বলে উঠল, কি হলো, দেবে না একটা দিন?
কথা এই মুহূর্তে কিছু আর না ভেবেই হ্যাঁ বলে দিল ওকে। আসলে কিছু মানুষকে হয়তো মুখের ওপর না করা যায় না, আর উৎসব প্রথম থেকে ওর কাছে এতটা সহজ হয়ে থেকেছে যে ওর এই ছোট্ট চাওয়াটা না দেওয়ার মতন কিছু নেই। তাই একটু হেসেই বলল, ঠিক আছে দিলাম তোমায়, আমার একটা দিন, কিন্তু কেন বলো তো? উৎসবের উত্তরে আরেকবার দৃঢ় গলায় বলল, সেটা কাল জানতে পারবে। সকাল 11টার মধ্যে রেডি থেকো, বেরোবো একটা জায়গায়। আর মাঝে মাঝে এইভাবে একটু হাসলে ক্ষতি নেই কোনো, আশেপাশের লোকজনেরও দেখতে ভালো লাগে, সো কিপ স্মাইলিং। এলাম। কথাটা শেষ করে উৎসব ঘরটা খালি করে চলে গেল সেই মুহূর্তে। তবে কথা কিছুক্ষণ যেন স্থির হয়ে রইল। একলা ঘরে ওর হাসিটা কারোর জন্য দামি। ও হাসলে আশেপাশের লোকের ভালো লাগে। কথাগুলো ভেবে আনমনে একটা ভালো লাগা ছড়িয়ে গেল মনে, নিজের জন্য ভালো লাগা। যাই হোক, তবে পরের দিন সকালে কথা একদমই লেট করেনি। 11টার মধ্যে রেডি হয়ে হাজির হয়েছিল ড্রয়িং রুমে। এসে খেয়াল করেছিল ওর কিছুক্ষণ আগেই উৎসব এসে বসে আছে সোফাতে, কিন্তু আজকে ওরা যাবে কোথায় ভেবে পাচ্ছিল না ঠিক। উৎসবকে রাস্তায় 2-3বার জিজ্ঞেস করেছে, তবে প্রত্যেকবারই একই উত্তর, গেলেই জানতে পারবে। কথা সত্যি কিছু আন্দাজ করতে পারছিল না এই সব শুনে। তবে ট্যাক্সিটা যখন এনজিও দরজার সামনে এসে দাঁড়ালো, তখন কথা একটু অবাক না হয়ে পারল না। পরশ ফাউন্ডেশন এখানে নিয়ে আসার জন্য উৎসব কাল ওর কাছ থেকে একটা দিন চেয়ে নিয়েছিল। কথাটা ভাবতে ভাবতেই ও সেদিন এনজিওটার ভেতরে ঢুকেছিল, তবে ভেতরে এসে পা দুটো থমকে গেছিল হঠাৎ। একটা ফ্যাশন শো হচ্ছে সেখানে, কিছু লোক স্টেজটাকে ঘিরে ধরে বসে আছে হাসি মুখে। প্রত্যেকে হেসে হেসে চিয়ার করে যাচ্ছে মেয়েগুলোকে, কিন্তু স্টেজে সুন্দর সুন্দর ড্রেসে সাজা মেয়েগুলোর মুখ জুড়ে পোড়ার দাগ। কারোর গাল থেকে কপাল অবধি চামড়া কুঁচকে গেছে, তো কারোর একটা চোখ আর খোলা যায় না, এতটাই পুড়ে গেছে মুখের একটা সাইড। কিন্তু এই সবের পরেও ওই মেয়েগুলোর মুখে একটা মিষ্টি হাসি। স্টেজটা যেন ওদের পাখনা মেলে ওড়ার একটা ঠিকানা। এখানে ওরা আজ ভীষণ সুন্দরী, ভীষণ অ্যাট্রাকটিভ। কথা এইসব চিন্তার মাঝেই চুপ করে দেখছিল মেয়েগুলোকে, ওদের নিষ্পাপ হাসিকে। তখন পাশ থেকে উৎসব আস্তে গলায় বলে উঠল, এরা প্রত্যেকে অ্যাসিড অ্যাটাকের ভিকটিম। অনেক যন্ত্রণা, অনেক জ্বালা সহ্য করে আজ এরা সবাই এখানে দাঁড়িয়ে। এদের প্রত্যেকের শুধু মুখই না, পুরো অস্তিত্বটাই পুড়ে গেছে। আয়নায় নিজেদের আগের ছবির সাথে আজকের মুখটাকে মেলাতে পারে না কেউ, কিন্তু তাও এরা প্রত্যেকেই লড়ছে। রোজ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড লড়ছে। নিজেকে সবার কাছে, নিজের কাছে নতুন করে প্রমাণ করার জন্য লড়ছে হাসি মুখে। এই ফাউন্ডেশনটা তো শুধু ওদের একটু হেল্প করছে নতুনভাবে বাঁচার জন্য। তবে এদের ভেতরের সুন্দর মানুষটাকে এরা নিজেরা ভীষণ ভালোভাবে চেনে, তাই এতটা সাহস দেখিয়ে এই লড়াইটা চালিয়ে যেতে পারে দিনের পর দিন। কথা ঘটনা সবার জীবনেই কম বেশি ঘটে, কিন্তু সেখানে আটকে থাকলে এই একটা মাত্র জীবনকে বাঁচা যাবে না ভালোভাবে। আমি জানি তোমার সাথে ওই বিয়ের রাতে যা কিছু হয়েছে ভীষণ খারাপ হয়েছে, আমি এটা নিয়ে তোমায় কোনো সান্ত্বনা দেব না, কিন্তু ওই একটা ঘটনাই শেষ না। অ্যাকচুয়ালি যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কোনো কিছুই শেষ না। কিছু খারাপের পর কিছু ভালোও থাকে, অপেক্ষা করে। তবে আমাদের খারাপটা অ্যাকসেপ্ট করে ভালোটার দিকে এগিয়ে যেতে হয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হাতটা ফাঁকাই থাকে, কিছু পাওয়া যায় না। এই মেয়েগুলো যেমন নিজেদের জীবনের ভালোটা খোঁজার চেষ্টা করে রোজ, সেই রকম তোমারও উচিত নতুন করে শুরু করার, ওই বিয়ের দিনটাকে বাদ দিয়ে নিজের জীবনটাকে দেখার। কথাগুলো সেদিন খুব দৃঢ়ভাবে বলে গেছিল উৎসব। কথা সেই মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। কখন এইসব শুনে ওর চোখটা আবছা হয়ে গেছিল জলে, সেদিন ঠিক খেয়াল করেনি নিজে। তবে সেই আবছা চোখেই উৎসবকে দেখে মনে হচ্ছিল একটা হঠাৎ করে আসা ছেলে কি করে যেন ওকে নতুনভাবে বাঁচতে শিখিয়ে দিল আজ, বুঝিয়ে দিল ওর লড়াইটা কিছুই না, ওর থেকে অনেক বেশি কঠিন, বেশি কষ্টের লড়াই অনেকে লড়ছে, তাও হাসি মুখে। এই এনজিওটাতে না এলে হয়তো জানাই হতো না এত কিছু, চেনা হতো না এরকম সাহসী মেয়েদের। আর সব থেকে বড় কথা, এতদিনের আটকে থাকা একটা ঘটনা থেকে হয়তো বেরিয়ে আসা হতো না কয়েক পা এগিয়ে। সেদিন বাড়ি ফিরেও কথা এইসব ভাবছিল নিজের ঘরে। বারবার উৎসবের কথাগুলো যেন বাজছিল কানের কাছে। ওই স্টেজে হাঁটতে থাকা মেয়েগুলোর মিষ্টি হাসি, মাথা উঁচু করে চলা ভঙ্গিগুলো যেন দেখতে পাচ্ছিল স্পষ্ট চোখের সামনে। কতটা কষ্ট পেয়েছে এরা জীবনে, কারণ নোংরা ভয়ঙ্কর চিন্তাধারার জন্য এরা দিনের পর দিন হসপিটালে জ্বালার যন্ত্রণা সহ্য করেছে। তাও এরা নতুন করে বাঁচার কথা ভাবে রোজ। এত কঠিন দিন দেখেও এরা হেরে যায়নি, বরং অন্যদের থেকে বেশি উৎসাহ নিয়ে জীবনটাকে বাঁচার চেষ্টা করে প্রত্যেক দিন। তাহলে কথা কেন পারবে না? একটা বিয়েই তো ভেঙেছে, আর যদি সত্যি ভালোবাসা থাকতো তাহলে
কি কেউ এইভাবে মাঝপথে ছেড়ে দিতে পারতো? মা অপয়া ভাবে বলে ছেলেও সবটা মেনে নিয়ে সরে গেল, কিছু না বলে। এদের মতন লোকের জন্য কথা কেন থেমে থাকবে? ও কেন নিজেকে আড়াল করে রাখবে একটা ঘরে? লজ্জা তো আসলে ওর না, লজ্জা যারা এইভাবে হঠাৎ একদিন সব শেষ করে দেয় তাদের। কথাগুলো ভেবে আজ প্রথম কথা নিজের মনটাকে শক্ত করলো, চোখের জলটাকে মুছে একটা নতুন শুরু কথা ভাবলো মন থেকে। এই মুহূর্তে খেয়াল করলো জানলার পাশে এক টুকরো সূর্য এসে ধরা দিয়েছে এখন। চারিদিকে ভোরবেলার ছড়িয়ে থাকা সুন্দর একটা বাদামি রং, তার মাঝে লাল আভা মিশিয়ে সূর্য উকি দিয়েছে আকাশে। কথার মনে হলো এটা ওর জীবনের দেখা নতুন সূর্য। হয়তো এই দিনটা ওকে জানিয়ে দিতে চায় অন্ধকার শেষ হয়ে গেছে, এবার নতুন করে স্বপ্ন দেখার পালা শুরু। সেই ভোরটা দেখার পর কিছু ঘন্টা পার হয়ে গেছে ঘড়ির কাঁটায়। এখন সকাল 8:30। কথা আজ প্রথম উৎসবের ঘরে দরজার সামনে এসে হাজির। যেই ছেলেটা ওকে এই নতুন সূর্যটা দেখালো তাকে আজ ওরও কিছু দেওয়ার আছে। কথাটা ভেবেই কথা দরজা ধাক্কা ছিল উৎসবের। এই সময় ওর ঘরে কে এলো কথাটা ভেবেই সেই ছেলেটা চোখ রগড়াতে রগড়াতে দরজা খুলেছিল নিজের, আর একটু অবাক হয়ে গিয়েছিল কথাকে দেখে। ওপাশের জানলা থেকে একটু মিষ্টি নরম আলো এসে লেগেছিল সেদিন কথার মুখে। উৎসব কয়েক সেকেন্ড যেন থমকে গিয়েছিল এটা খেয়াল করে। তবে কথা আজ খালি হাতে আসেনি, এক হাতে এক কাপ কফি আর এক হাতে একটা ফিতে দিয়ে মোড়ানো বই। উৎসব এইসব দেখে কিছু বলার আগেই কথা বলে উঠেছিল মিষ্টি হেসে, দুটোই তোমার জন্য। কফিটা যেহেতু এখন যথেষ্ট সকাল হয়ে গেছে, এবার তোমার ঘুম থেকে ওঠা উচিত, তাই। আর বইটা তোমার গিফট। কাল আমার একটা দিন নিয়ে তুমি যে আমায় এত কিছু ফিরিয়ে দেবে ভাবিনি, তাই আমার সব থেকে প্রিয় বইটা আজ তোমাকে দিলাম। মোম কাগজ, এটা একেবারে তোমার। কথাটা বলে উৎসবের হাতে বই আর কফি ধরিয়ে দিয়ে কথা বেরিয়ে এসেছিল সেদিন ওর সামনে থেকে। তবে এই প্রথম উৎসব কিছু বলতে পারেনি এই মেয়েটাকে, চুপ হয়ে গিয়েছিল যেন। এতগুলো লাইন কথা একসাথে বলেছে, তাও হাসি মুখে। এটা ভেবে ভীষণ অদ্ভুত লাগছিল আজ। তবে মনে মনে একটা খুশি ফিল হচ্ছিল যদিও। তার মানে এতদিনে এখানে আসা, এই বাড়িতে থাকা সব কাজে দিল। ফাইনালি মিশন সাকসেসফুল। কথাটা ভেবে উৎসবের মুখে একটা হাসি চলে এলো হঠাৎ আনমনে। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর দ্বিতীয় পর্ব কাল দুপুর 2:30-তে আপলোড করব, আর কালকেই হয়তো সন্ধ্যেতে অন্তিম পর্ব আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।